জায়গার ঘটনা, সেখানে আসিফ নামে এক ব্যক্তি, ভদ্রলোক, আমাকে এই ঘটনাটি শেয়ার করেন আমার চেম্বারে এসে। তো 2008 সাল রাসেল ভাই। তো তখন তার বিজনেস ছিল হচ্ছে আপনার বাইকের শোরুম। আচ্ছা। তো ওই শহরে তার বাসা থেকে একটু দূরে আর কি, মেইন মার্কেটটা, তো শোরুমটা সেখানে। তো তার বাসায় যেতে আসলে একটা রেল লাইন পড়ে। রেল লাইনটা ক্রস করার পর পশ্চিম দিকে যেতেই 3টা বাড়ি পরে একটা থানা, ওইখানে রিজিওনাল থানা। ওই থানাটার পরে 2টা বাড়ি এবং শেষ বাড়িটা তাদের বাড়ির পেছনে পুরো ধুধু ক্ষেত। আচ্ছা। ওই বাড়িটার পরে আর কোনো বাড়ি নাই, একটা জাস্ট টিনের বাড়ি আছে। আর ডান পাশে মানে একটা কলোনির মতোই শেষ প্রান্তে তার বাড়িটা। তো 2007 সালে তারা ওই বাড়িটা 5 তালা করে। এর আগে টিন শেড ছিল। ওই এলাকার তারা স্থানীয়, আগে শহরের দিকে থাকতো, পরে এইখানে জায়গা জমি কেনা ছিল, পরবর্তী এখানে বাড়ি করেছে থানার পাশে। আর রাসেল ভাই থানার শেষ বাড়ি একটু অন্ধকারাচ্ছন্ন, একটু শহর থেকে একটু বাইরে, মানে শহরে যেতে ওইখান থেকে রিক্সা ভাড়া 20 টাকা লাগে রিজিওনাল। তো ওই থানাও তাদের পরিচিত। থানার যে পুলিশ সাব ইন্সপেক্টর, উনি হচ্ছে যে বলছেন তার ফুফাতো ভাই। আচ্ছা। তো আত্মীয় স্বজনই এখানকার সবাই পরিচিত। তো ঘটনার দিন যেদিন উনি বাসায় ফিরছিলেন, সেদিন আর মানে বন্ধু বান্ধব ছিল সবাই সাথে। তো এলাকায় দাঁড়িয়ে বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে বলতে প্রায় 11:30 নাগাদ বেঁচে যায়। উনি তখন সবাইকে বলে যে না, এখন যাওয়া দরকার, বাসায় বেশি রাত হয়ে গেছে। তার বড় ভাই থাকতে হচ্ছে সুইজারল্যান্ডে, আর তিনি তার বাবা মা থাকতে হচ্ছে এই বাসায়। ওই বিল্ডিং এর 3 তলা 4 তলা তারা ডুপ্লেক্স করে নিয়েছিল, আর নিচতলা 2 তলা ভাড়া, 5 তলা ছিল খালি। আচ্ছা। তো তিনি সবসময় দেখা যায় তো ওই বাড়িতে সবার লাস্টে তিনিই যেতেন, শোরুম টরুম বন্ধ করে রাত 11টা 11:30 নাগাদ। তো বন্ধ করে যখন তিনি ওই দিন রেল লাইনের কাছে পৌঁছলেন, বাসায় যাবেন, তো তিনি দেখলেন যে দূর থেকেই ওই রেল লাইনের যে ব্যারিকেডটা, ক্রসিং করার সময় ট্রেন যে ব্যারিকেডটা ছিল মানে থাকে, সেটা ওই লোকটা নামিয়ে দিল। নামিয়ে যাওয়ার পর লোকটা চলে গেল। আর তিনি দেখলেন যে ট্রেন প্রায় চলে এসছে। তো তিনি ওই বাসটার নিচ দিয়ে মাথা দিয়ে ঢুকে জাস্ট রেল লাইনটা ক্রস করবে না, কারণ এখন ট্রেন এত ডিস্টেন্সে চলে এসছে যে ট্রেন এখন ওই মানে লাইনটা ক্রস করাটা ঠিক হবে না। এমন সময় একটা মেয়ে হঠাৎ তার ডান পাশে 2 ফিট কাছে হঠাৎ তিনি দেখলেন যে একটা মেয়ে এসছে। রাত্রে তখন 11:30 পৌনে 12টা বাজে। মেয়ে এসে জাস্ট ট্রেনটা আসলো আর ট্রেনটার সামনে ঝাঁপ দিয়ে দিল তার চোখের সামনে, একদম মানে মেয়েটাকে দেখারও তিনি তেমন কোনো সময় পান নাই। কিন্তু মেয়েটা এসে তার ট্রেনের সামনে মানে ঝাঁপ দিল। তিনি জাস্ট একটুকে দেখলো যে ট্রেনটা মেয়েটাকে নিয়ে সামনে এগিয়ে গেল এবং বডিটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আচ্ছা। তো ট্রেনটা যাওয়া পর্যন্ত তাকে ওয়েট করতে হবে বডিটাকে পাওয়ার জন্য। ওই রেল লাইনের সাথে যে বক্সটা আছে, ওই লাইটে যতটুকু দেখা যাচ্ছে, ওই ট্রেনটা যেতেই ওই লোকটা সহ তিনি, ওই যে লোকটা ওই ট্রেনের ব্যারিকেডটা নামিয়ে দেয় বা উঠিয়ে দেয়, সেই লোকটা সহ তিনি কাছে গেলে দেখলেন যে খালি একটু আগাতেই একটা হাত কাটা পড়ে আছে, আর একটু সামনে এগোতেই মাথাটা পড়ে আছে, বডিটা আরো সামনে। আচ্ছা। কিন্তু এই অবস্থায় তিনি আর চেষ্টা করলেন না, এবং মোবাইল ফোনে উনি ওনার আত্মীয়কে ফোন দেওয়ার চেষ্টা করলেন না, যেহেতু থানার কাছেই, দৌড়ে গেলেন থানার কাছে। আচ্ছা। বলা যে ট্রেনে কাটা পড়েছে, এবং ওই মুহূর্তে তার কাজিন ওই দিন কর্মরত ছিলেন না, ওই দিন তার ডিউটি ছিল না রাতে। তো তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা আসো, আমি পরে ফোন দিয়ে জানাবে। ওই মুহূর্তে যারা কর্মরত ছিল তারাও সবাই তারা পরিচিত, যে আপনারা একটু আসেন, ওইখানে একটা লাশ একদম ট্রেনের উপরে ঝাঁপ দিয়ে কাটা পড়ছে। তো সবাইকে নিয়ে কাছে গেল। কাছে যাওয়ার পরে প্রায় রাত 3টা পর্যন্ত খুঁজল, কিন্তু রাসেল ভাই মাথাটা পেল না। ওই যে বললাম মাথাটা পড়ে আছে, মাথাটা পায়নি, কিন্তু বডির অন্যান্য পার্টস গুলা পেল। পাওয়ার পরে সেটা রাত 3টা পর্যন্ত বসে পুলিশ নিজেই কেস করলো, কারণ ওখানে তো আর কোনো কেউ মানে বাদী নাই। তো পুলিশ নিজেই কেস করে লাশটাকে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দিল মর্গে। তো সেদিন রাতে তিনি বাসায় যান, রাত 3টা বেজে যায় তার বাসায় যেতে। তো বাসার সবাইকে বলে যে দেরি হওয়ার কারণটা কি, কিন্তু তার মনে রাসেল ভাই সারাক্ষণ যে ছলাৎ করতে থাকে, ছ্যাঁচা করতে থাকে, হঠাৎ করে এই মনে হয় যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, এরকম টাইপের হ্যালুসিনেশন তার সামনে করতে থাকে। খুব সিম্পল, আপনার আমার সবারই হতে পারে সেটা। তো উনি তার পরবর্তী দিন তার ফ্রেন্ডের সাথে দেখা করে, বলে যে লাশটার কি অবস্থা। বলছে লাশটা তো ময়না তদন্তের জন্য পাঠাইতে হয়েছে, ডেড বডিটা, এখন ওই লাশটা কি করবে না করে পরবর্তীতে ওইখানে রিজিওনাল কোনো হাসপাতালে
আসলে গভর্নমেন্ট হাসপাতালে কোনো ফ্রিজার নেই। তো ওই মুহূর্তে একটাই হাসপাতালে ফ্রিজার একটাই ছিল। তো ওর কাজিন বলছে যে ওই ফ্রিজারে পাঠিয়ে দিব যদি পারি, 2 সপ্তাহ দেবো, যদি ক্লেম করতে কেউ আসে তাহলে লাশ দিয়ে দিব, আর যদি ক্লেম করতে কেউ না আসে তাহলে হয় হাসপাতাল কর্তৃপক্ষ নাহলে দাফন করে দিব। তা হাসপাতাল কর্তৃপক্ষ ডিসাইড করবে, যদি রাখতে চায় তারা লাশ রাখতে পারে। এই শোনার পর তার ওই দিন থেকে মন খারাপ রাসেল ভাই। টানা 7 দিনের মধ্যে হয়তো সে 7 দিনই ঘুমায় নেই। এই 7 days, ওই ঘটনার ঠিক 7 দিন পর তিনি ওভার শোরুম বন্ধ করে বাইক নিয়ে ওই রেল লাইনের কাছে আসে। ওই দিনও ঠিক একই অবস্থা রাসেল ভাই। ওই দিন প্রতিদিনই রাত্রে 11টা সাড়ে 11টার দিকে একটা ট্রেন ওই জায়গার শেষ প্রান্ত, শেষ স্টেশন, তাদেরটা শেষ স্টেশন পর্যন্ত যায়। ওই রেল লাইনের সামনে তার বাইক আবারও থামে, কিন্তু আজ ওই ব্যারিকেডটা নামানো এবং তিনি ক্রস করে যেতে পারছে না। আচ্ছা। এবং যে লোকটা নামিয়ে দেয় বা উঠিয়ে দেয় সে ওই দিন নাই এখানে। আচ্ছা। তো সে দেখলো যে প্রায় 1 কিলোমিটারও না, আরো কাছে ট্রেনের লাইট দেখা যাচ্ছে, ট্রেনটা এগিয়ে আসছে। কিন্তু রাসেল ভাই ওই এগিয়ে আসা পর্যন্ত ট্রেনটা আসছে না প্রায় 15 মিনিট 20 মিনিট। তিনি একটু অবাক হয়। তো তিনি ভাবে যে এইখানে বেশিক্ষণ চালানো ঠিক হবে না, আমি চেষ্টা করি যদি এটা উঠাতে পারি তাহলে আমি বাইকটা টেনে চলে যাব। ওই পারে নিয়ে গেলে তারপর কোনো টেনশন নাই, বেশ চলে বেড়ে কেউ চলে গেলাম, পরে ট্রেন গেল। কিন্তু সে রাসেল ভাই ওই জিনিসটা, যে লিভারের মতো রাউন্ডের জিনিসটা ঘোরানোর চেষ্টা করলো, ওই বাসটা সে উঠাতে কিছুতেই পারলো না। কিন্তু ওই চিকনা হ্যাংলা পাতলা মানুষটা কিন্তু ঠিকই উঠে উঠায় ফেলে। তো সে এরকম লম্বা মানুষ কিন্তু উঠাতে পারলো না। তো সে একটু কষ্ট পেয়েই বাইকের উপরে আসলো, ট্রেনটা যাওয়ার পরেই যাই, কি করার। কিন্তু ওই জায়গায় কোনো ক্রসিং নেই রাসেল ভাই, যে অন্য একটা ট্রেন আসার জন্য সেটা অপেক্ষা করছে। ঠিক হঠাৎ করে রাসেল ভাই তার ডান পাশে 2 ফিট ডিস্টেন্স আর একটা মেয়ে আসে। সেই মেয়েটা থেকে ভালো করে দেখে, কিন্তু ওদিনের মতোই লাগছে, কিন্তু রাসেল ভাই ওই মানুষটার তো চেহারা সে দেখে নাই। তার মাথা মানে হঠাৎ করে এসে তার পাশ থেকে জাম্প করে তো লাশটা ছিন্ন ভিন্ন হয়ে যায় এবং ডেড বডিটার মাথাটাও পরে পাওয়া যায় নাই। তো পাশে, আমি জাস্ট আপনাদেরকে বলার জন্য বলছি, পাশে যে মেয়েটা আসে তার সাথে কোনো সাদৃশ্য নেই, কোনো মিল নাই। পাশে একটা মেয়ে 2 ফিট দূরে দাঁড়িয়ে আছে। ওই মেয়েটা আসার পর পরে ট্রেনটা চলে আসে রাসেল ভাই। আচ্ছা। ট্রেনটা আসার পর মানে ওনার বাসা তো রেল লাইনের সাথেই, এতদিন ধরে ট্রেন যাচ্ছে, মানে ট্রেনের লাইনের পাশে দাঁড়ায় থাকলেও ট্রেন যাওয়ার সময় হাত পা কাঁপে, মানে কাঁপে, মাটিটা কাঁপে। কিন্তু এই ট্রেনটা হঠাৎ করে পাস করছে, কিন্তু কোনো শব্দ নাই রাসেল ভাই, একদম নিঃশব্দ। এই প্রতিটা বগি সেম কালার, পরিষ্কার ট্রেন, এবং পুরা ট্রেনটা অন্ধকার। খালি ট্রেনের সামনের লাইটটা এসে দেখতে পায়, তো ট্রেনটা ক্রস করে যাচ্ছে তো যাচ্ছে রাসেল ভাই নন স্টপ। ওরই মাঝখানে যে মেয়েটা পাশে দাঁড়িয়েছিল, সেই মেয়েটা তাকে বলল যে আমার মাথাটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, আপনারা কি একবারও চেষ্টা করেছেন আমার মাথাটা খোঁজার? আমার মাথাটা ছাড়া আমাকে দাফন করবেন না। তো উনি চিৎকার করে আবারও বলল, আমার মাথাটা ছাড়া যেন আমার দাফন না হয়, আমার শরীরের সাথে যেন আমার মাথাটা থাকে। এইটা যখন চিৎকার করে তিনি শুনলেন, তখন তিনি জাস্ট বাইকটা স্টার্ট দিয়ে পিছনে ঘুরিয়ে ব্যাক করলেন, আর ক্রস করার দিকে, আর শহরের দিকে একদম। পরবর্তী দিন, ওই দিন রাতে সে তার ফ্রেন্ডের বাসায় ছিল। পরবর্তী দিন তিনি বাসায় আসে, এবং বাসায় আসার পর কাউকে জানানোর মতো শক্তি বা ক্ষমতা তার ছিল না। ওই দিন রাত তিনি ঘুমাতে পারেনি, সারা রাত তিনি ফ্রেন্ডের বাসায় সজাগ ছিল। এবং পরবর্তী দিন সে থানায় যে জিজ্ঞেস করল যে ওই লোকের মেয়েটার কি অবস্থা, যে ডেড বডিটা এতদিন ওই দিন তুই নিয়ে গেলি। তো ওই পুলিশ অফিসার যে উনি বলছে যে আসলে ডেড বডিটা তো কেউ ক্লেম টেম করে নাই, ওই থানার লোক, মানে হসপিটালের লোকজনই নিয়ে নিছে, আর ওইটার তো মাথা পাওয়া যায়নি। তো কি করব, আমি আর কোনো কিছু খবর টবর নিই নাই আর কি। তো সে তখন বললো যে আচ্ছা শোন, গতকালকে রাতে এই ঘটনাটা পুরোটা সে তার কাজিনকে শেয়ার করলো। তার কাজিন তার থেকে বয়স 1 বছরের ছোট। তখন সে তার কাজিনটা বলল যে এটা তোর হ্যালুসিনেশন, তুই প্রতিদিন রাতের বেলা মুভ করিস, আর ওই দিনের পর থেকে তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই এখন পর্যন্ত ঠিক মতো ঘুমাস নাই। তুই এটা 100% শিওর থাক, এটা হ্যালুসিনেশন, তুই এটা নিয়ে টেনশন করিস না, এটা নিয়ে চিন্তা করা বন্ধ কর। ওই লাস্টের জায়গায় চলে গেছে। পুলিশ অফিসার ভদ্রলোক যিনি তার কাজিন বলল। রাসেল ভাইটা কিন্তু একটু পয়েন্ট আউট করে রাখবো যে সে তাকে বলে দিল যে ডেড বডিটা ওখান থেকে হসপিটাল কর্তৃপক্ষ সরিয়ে ফেলেছে, নিয়ে নিয়েছে তারা নিজেদের কর্তৃপক্ষ, তাদের কাছে। এই জায়গাটা মনে রাখবেন, এটা পর একটা ক্লু আছে। তো শেষে তিনি বাসায় চলে যান। রাসেল ভাই এইখানে উনি বারবার
থানার দিকেই ধাবিত হতে লাগলেন, যে কিছুদিন পর পর খালি থানায় যেত যে কোনো খবর আছে কিনা, কোনো খবর পাওয়া যায় কিনা। কিন্তু ওই মহিলার ওই কথাটা তার গায়ে লেগেছে এবং ওই মুহূর্তে তার খালি চিন্তা করতে থাকে, এখন যদি হাসপাতাল কর্তৃপক্ষ ডেড বডিটা নিয়ে যায়, ও কিন্তু বারবার আমাকে বলেছে যে আমার লাশ জন্য তা মাথা ছাড়া দাফন না হয়, আমি একজন মুসলমান, আমার জন্য মাথা ছাড়া দাফন না হয়। এখন ওনার বারবার এটা খালি চিন্তা করলেই মাথা ঘামতে থাকে। উনি কি করবে? যদি কোনো প্যারানর্মাল কিছু তার সাথে ঘটে যায়, যদি তার উপর চেপে বসে কিছু, এই জিনিসটা তার বারবার বারবার খালি মাথায় ধরাতে থাকে। ওই দিন থেকে ঠিক 15 দিন পর রাসেল ভাই, 24 কি 25 দিন, অ্যারাউন্ড 25-27 এরকম দিন, ঘটনা থেকে 24-25 দিন পর উনি বাসায় শোরুম টোরুম বন্ধ করে বাসায় আসে রাত্রে এরকম 11টা সাড়ে রেগুলার ডেট, তো 11টার দিকে সে বাসায় আসে। তো সে মেইন গেট লাগানোর পরে তার বাসার লনটা ক্রস করার পর কোলাপসিবল গেটটা লাগিয়ে সে উপর উঠবে। উপরে উঠতেই তিনি নিচতলা বাম পাশের ফ্ল্যাট থেকে একটা গন্ধ পায়, পচা গন্ধ, ফ্ল্যাটের পাশ দিয়ে যাওয়ার সময়। তিনি উপরে গেলেন এই রাত্রের বেলায়। উপরে গিয়ে তার মাকে বলল যে মা, এই নিচের গন্ধ, ভাড়াটিয়াদের ফ্ল্যাট থেকে গন্ধ আসতেছে, তো এত গন্ধ কেন? পাশ দিয়ে হাঁটে চলাফেরা করা যায় না, ময়লার স্তূপও তো দেখলাম না। তার মা বলে, কই, আমি তো গন্ধ টন্ধ তেমন পাই নাই, চল তো। সে নিচে গেল এবং তার মা দেখলো যে আসলেই তো গন্ধ। তো পাশের যে ফ্ল্যাটের ভাড়াটিয়া, তখনও তারা ঘুমায় নাই। 2008 তো আসলে বেশি দিন আগে না। তো পাশের ভাড়াটিয়ারা তাকে কি বলল যে, আন্টি, আমরা তো কয়েকদিন ধরে গন্ধ পাচ্ছি, মনে হয় ইঁদুর টিঁদুর ভেতরে মরছে, এই ভাড়াটিয়া গেছে কবে? বলে যে 20-25 মাসের মতো হয়, ওরা বলছিল ঢাকায় যাবে, 5-7 দিন পরে চলে আসবে, কিন্তু 1 মাস হয়ে গেল, ভাড়াও দেয় নাই, ওরা আসেও নাই, তালাও তো অনেকদিন ধরে তালা, কিন্তু গন্ধ টন্ধ তো কিছু বুঝতেছি না। তো পরের দিন সকালবেলা আবারও তারা নিচে নামে, পরের দিন সকাল 10টার দিকে নিচে নামার পর এই গন্ধটা চেক করার জন্য পুরো বাসার পেছনটা ঘরে, যতটুকু পর্যন্ত ওই ফ্ল্যাটের প্রতিটা জানালা বন্ধ, গন্ধটা খালি রাসেল ভাই দরজার পাশ দিয়ে আসছে। প্রতিটা জানালা বন্ধ, থাই অ্যালুমিনিয়াম দিয়ে বাসা বানাতো, খুব সুন্দর বাসা করছে আর কি। আমি আপনাকে ছবি দেখালাম, বাসার স্ট্রাকচারটা কিন্তু সুন্দর। তো উনি কি করলো, যে যেহেতু ভাড়াটিয়া, ভিতরে প্রপার্টিজ আছে, যদি হঠাৎ করে ভেঙে ফেলি জিনিসটা, তো আবার কি না কি হয়, কি ঝামেলা হয়, সে তার কাজিনকে ফোন দিল, যে পুলিশ অফিসার, ওই আসলে একটু সুবিধা কি, যদি তালাটা ভাঙি আবার তালা লাগাই দেবো, আর ভিতরের প্রপার্টি তো আমাদেরই দায়িত্ব থাকবে, আমরা তো কিছু করবো না। তো সে পুলিশ অফিসার মানে সে তার কাজিন আসার পরে, সে কাজিন একাই আসে আর কি, একাই আসে। তো আসার পরে হঠাৎ করে গন্ধ শুকে বলে, এইখানে তো মরা লাশের গন্ধ, ইঁদুর পচার গন্ধ না, তো মরা লাশের গন্ধ। সে সাথে সাথে ওয়াকি টকিতে ফোন দিয়ে তার ফোর্সকে ডাকে। তো ফোর্স আসে, ফোর্স আসার পর তালা ভাঙে, দরজা খোলে, পুরা বাসাটা রাসেল ভাই খুব সুন্দর করে সাজানো ছিল, প্রতিটা রুমে লাইট জ্বলছে, খালি সোজা লাস্টের কর্নারের রুমটা বন্ধ, হালকা ভেরানো বন্ধ। তো উনি পুলিশ অফিসারটা বলে যে, আমি পুরা বাসাটার একবার চেক করি, সব শেষ ওইটাতে যাবো। পুরো গন্ধ রাসেল ভাই, মুখ দিয়ে কেউ ঢুকতে পারছে না, মানে কেউ যেতে পারছে না, মানে ঢুকতে পারছে না, এরকম অবস্থা, এত গন্ধ, এত বাজে গন্ধ। কিন্তু ও সাথে থাকে, আমি থাকবো সাথে, আমি দেখবো। তো প্রতিটা বাসাটা চেক করে, বাসা চেক করার পর লাস্ট যে রুমটা, ওই রুমে দরজাটা খোলে, সরায় ফেরা, দরজাটা খুলতেই বুঝে যায় এই রুমে কিছু একটা ঘটেছে। লাইট জ্বালাতে দেখে একটা ডেড বডি ঝুলছে, এই ঝোলানোর মধ্যে কেমন একটা খোট আর একটা মাথা খাটের উপর আছে, যে ছবিটা আমরা দেখেছি, মাথা লাশের মানে মাথা পুরো রুমটা ঝকঝকে পরিষ্কার, খালি ওই দরজা খোলার সময় পা থেকে রক্ত মাটিতে ঠাচ করে ফেটে পড়ে। আর আরেকটা আরো পটকা গন্ধ আসছিল বাথরুম থেকে, বাথরুমে একটা ডেড বডি ছিল, ওই যে মাথাটার অর্ধেক অংশ, মানে লাস্ট মানে মাথাটা আলাদা, শুধু বেডের উপরে, বেডটাও পুরা চাদরটা পুরা মচড়ানো, আর রান্না মানে বাথরুমের ভেতরে কোমরের উপরে পড়া মাছটা, ওইটাও পচে গেছে একদম। এবং অলরেডি সবার মাথায় প্রশ্ন আসছে, ধরে গেছে, অলরেডি সবার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে সেই রেল লাইনের সাথে এটার সম্পর্ক কি? রাসেল ভাই উনি যেটা দেখলো যে, ও তো সবার লাস্টে ঢোকে রুমের ভেতরে, যে ওই চেহারার সাথে ওই খাটের উপরে যে মাথাটা পড়া ছিল, সেই চেহারা হুবহু। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে, উনি তখন অজ্ঞান হওয়ার মতো অবস্থা, এই গন্ধ প্লাস ওই চিন্তা সব মিলে তার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। তাকে ওই পুলিশ অফিসারের ফোর্স তাকে ধরে নিয়ে বাইরে নিয়ে যায়,
এবং ডেড বডি পেঁচিয়ে প্যাকেট করে পরে তদন্তের জন্য বাইরে পাঠিয়ে দেয়। তো বলে যে তদন্ত হোক, সবকিছু কাটাছেড়া হোক, কোনো সমস্যা নেই, তদন্ত তো হবেই, কারণ এটা কেস, মার্ডার কেস অবশ্যই। কারণ পুলিশ উনি ওই কাজিন তাকে ঢুকেই বলেছে এটা সুইসাইড না, যেটা ঝুলছে এটা সুইসাইড, এটা মার্ডার কেস 100%। কারণ সুইসাইড করার লোক এখানে ঝুলতেছে আর এখানে মার্ডার করে বসে আছে, এরকম এটা হবে না, এটা হওয়ার সম্ভাবনা নেই, 100% মার্ডার কেস। আর যে ধরনের পাচ্ছে সেটা মার্ডার কেসের, কারণ ওই আলমারি ভর্তি টাকা ছিল এবং টাকার সাথে যে চেক বই উঠিয়েছে টাকা, সেখানে জাস্ট একটা বান্ডিল করা ছিল, বাকি সব নিয়ে চলে গেছে, আর কিছু নাই। পুরো আলমারি তছনছ করা ছিল, ল্যাপটপটা মোবাইল ফোনটা ছিল না, এবং টেবিলের উপরে কেন 7,000 টাকা করা ছিল। আচ্ছা, তো লাশ পরে নিয়ে যায়, পরবর্তী সময় লাশ নিয়ে যায়, তার ইচ্ছা ছিল যে বলবে যে আমি ওই লাশটাকে যেন একসাথে দাফন করা হয় এবং মাথাটা যেন জোড়া দিয়ে দেওয়া হয়, বলে দিয়েছিল সে। তো পরবর্তী সময় রাসেল ভাই, আমি আপনাকে বলি যে যখন তদন্ত রিপোর্ট দেওয়ার পরে পুলিশ যখন এই কেসে সিআইডি সহ কেসের সবকিছু করে, এই কেসের কিন্তু কেউ ক্লেম করতে আসে নাই রাসেল ভাই তখন পর্যন্ত, কারণ যে হাজব্যান্ড ওয়াইফটা ছিল তারা পালিয়ে বিয়ে করেছিল এবং পুরো ফ্যামিলি তাদেরকে মেনে নিচ্ছিল না। এখন সাসপেক্ট হতে পারে কারা খুন করেছে। আসলে রাসেল ভাই এটা সিম্পল ডাকাতি কেস ছিল, ওই ডাকাত দল তাদের দুজনকেই খুন করে গেছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে ওয়াইফটাকে তারা জবাই করে গেছিল, এবং জবাইটা করেছে কমোডের উপরে। যে মোবাইল ফোনটা নিয়েছে তার কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল যে ওয়াইফটাকে জবাই করা হয় কমোডের উপরে, এবং মাথাটা তারা নিয়ে খাটের উপরে রেখেছে। তাহলে সেই অদ্ভুত ট্রেন, সেই রেল লাইন, এটার সাথে এটা অনেকটুকু রিলেটেড রাসেল ভাই। লাস্ট পর্যন্ত কবরস্থ করা হয়, কবর দেওয়ার পরে তো রাসেল ভাই উনি তো নিজেই খুব হতভম্ব, পুরোটাই কানেক্ট করে, এবং শেষে যেটা জিজ্ঞেস করে যে আমি তাহলে এত সব কানেক্ট করার কথাটা তার পুলিশ অফিসারকে বলে। তো পুলিশ এই কাজিনটা বলে, শোন তোকে আমি একটা কথা বলি, তোকে আমি একটা ছোট্ট মিথ্যা কথা বলেছিলাম, আমার যখন লাশটা ময়না তদন্ত শেষে হাসপাতালে নিচ্ছিলাম তখন লাশটা উধাও হয়ে যায়। তার মানে ওরকম কোনো লাশ ছিলই না, ট্রেনের সামনে আসলে কেউ লাফ দিয়ে পড়েনি, এবং ওইখানে কোনো লাশ, এবং এটা শুধুমাত্র তিনিই দেখেছেন, এবং যারা লাশ পেয়েছেন তারা কিন্তু সবাই লাশটা দেখেছে, ওই অদ্ভুত ব্যাপার, ওই মুহূর্তে দেখেছেন। পরবর্তী সময় এই লাশটার কোনো হদিশ পাওয়া যায়নি, কিন্তু ওই মুহূর্তে কিন্তু যে লাশটা ঝাঁপ দিয়েছিল তার মাথাটা কিন্তু বা চেহারাটা কিন্তু দেখে। পরবর্তীতে যে মেয়েটা আসছে ওইটার সাথে ওই মাথার চেহারা একদম অদ্ভুত মিল। এরপর থেকে রাসেল ভাই খুব আহামরি কোনো সমস্যাও হয়নি।